ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ও মদ্যপান করে ক্যান্সার সহ বিভিন্ন রোগকে ডেকে আনবেন না। গল্পের প্লট তৈরির কারণে পশু পাখির ওপরে নির্যাতনের প্রসঙ্গ এসেছে। টিম দ্য স্ক্রিপ্ট কোম্পানি কোনোভাবেই পশু পাখি নির্যাতনকে সমর্থন করে না। শ্রোতাদের আমরা নিশ্চিত করছি, এই গল্প তৈরি করতে গিয়ে কোনো পশু বা পাখির ওপরে নির্যাতন করা হয়নি। পশু পাখির ওপরে নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। সারা রাত্রের যাত্রা শেষে বেলা 10টা নাগাদ স্টেট বাসটা তন্ময়কে নামিয়ে দিল অক্রুরগঞ্জের মোড়ে। বাস থেকে নেমে চারপাশে তাকিয়ে বেশ অবাক হয়ে গেল তন্ময়। ও ভেবেছিল জায়গাটার নামের সঙ্গে যখন গঞ্জ শব্দটা রয়েছে, তখন এই জায়গাটা শহর না হলেও অন্তত গঞ্জ হবে। কিন্তু কোথায় কি? বাস রাস্তার দুপাশে যত দূর চোখ যায় তত দূরই পতিত জমি, আর তার মাঝে মাঝে কোথাও কোথাও শিরীষ, শাল, সেগুনের বড় বড় গাছের জঙ্গল। উত্তরবঙ্গের এই জায়গাটাতে এর আগে কোনোদিন আসেনি তন্ময়। সত্যি কথা বলতে কি, এর আগে সে কলকাতা ছেড়ে এত দূর কোনোদিন আসেনি। বাস তাকে যেখানে নামালো তার কিছুটা তফাতে বাসের রাস্তার ধারে টিনের চালা আর দরমার বেড়া দেওয়া একটা চায়ের দোকান। তার সামনে বাঁশের মাচায় বসে চায়ের গেলার সাথে আড্ডা দিচ্ছে কয়েকজন স্থানীয় লোক। তন্ময় যেখানে যাবে সে জায়গাটা ঠিক কোথায় তা জেনে নেওয়ার জন্য সে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর একটু চুপ করে থেকে প্রশ্ন করলো, আচ্ছা দাদা, বলছিলাম এখানে ওই চিড়িয়াখানাটা কোথায়? ওই খরিশ সামন্তর চিড়িয়াখানা। তন্ময়ের প্রশ্ন শুনে যে লোকগুলো বসেছিল তারা ফিরে তাকালো তার দিকে। লোকগুলো যেন তন্ময়ের মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর একজন মৃদু বিস্ময়ের স্বরে বলল, আপনাকে দেখে তো ঠিক তেমন লোক বলে মনে হচ্ছে না, বরং কি সুন্দর চেহারা আপনার, যেন ফিল্মের হিরো। লোকটার কথা কাকতালীয়ভাবে ঘা দিল তন্ময়ের মনে। সে যে সিনেমার নায়কদের মতো সুন্দর দেখতে তা সে ছোটবেলা থেকেই শুনে এসেছে, আর এই কথাটাই তো সর্বনাশ ঘটালো তার জীবনে। লোকজনের কথা শুনে তার মনের মধ্যেও কেমন একটা বিশ্বাস জন্মেছিল সে সিনেমার হিরো হবেই। হায়ার সেকেন্ডারি পাশ করে কলকাতার স্টুডিও পাড়ায় ছুটল সে। কিন্তু অভিনয় করতে হলে শুধু চেহারা দিয়েই হয় না, অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। তাছাড়া আরও অনেক ব্যাপার স্যাপার আছে। শেষ পর্যন্ত সিনেমায় নামা তো তার হলই না। সংসারের যৎসামান্য যা সঞ্চয় ছিল তাও চলে গেল। তাকে সিনেমায় নামাবে বলে কথা দেওয়া এক ঠগের পাল্লায় পড়ে। তন্ময় আর তার বাড়ির লোকের এখন খাওয়া বন্ধ হওয়ার উপক্রম। একটা চাকরি এখন তন্ময়ের খুব দরকার, যে কারণে খবরের কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতা ছেড়ে এত দূরে ছুটে এসেছে। এসব কথা অবশ্য লোকগুলোকে বলার প্রয়োজন নেই। লোকটার কথা শুনে তন্ময় একটু বিস্মিতভাবে বলল, ঠিক বুঝলাম না, আমাকে তেমন লোক বলে মনে হচ্ছে না। লোকটা তার পানের ছোপ ধরা দাঁত বের করে হেসে বলল, আপনি নিশ্চয়ই কাগজে বিজ্ঞাপন দেখে ওই অদ্ভুত চিড়িয়াখানায় যাবেন বলে এসেছেন। হ্যাঁ, এ কদিন বেশ কয়েকজন লোক সেখানে গেল, আবার ফিরে চলেও গেল। বাস থেকে নেমে তারাও আপনার মতো আমাদের থেকেই ঠিকানা জেনেছে। তাদের কেউ খোঁড়া, কেউ নুলো, কেউ আবার অন্ধ। আপনার সব ঠিকঠাক আছে দেখে কথাটা বললাম। যাই হোক, ওই যে শালবন দেখছেন, ওর পিছনে বাজার আছে। ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে সে অদ্ভুত চিড়িয়াখানার রাস্তা দেখিয়ে দেবে। ধন্যবাদ। যা জানার দরকার ছিল তা জানা হয়ে গেছে। কাজেই এই লোকটাকে ধন্যবাদ জানিয়ে তার দেখানো পথ ধরে এগোলো তন্ময়। হাঁটতে হাঁটতে তন্ময় বুঝতে পারল লোকটা কেন খোঁড়া, নুলো বা অন্ধ লোকেদের আসার ব্যাপারে বলল। তন্ময়ের খবরের কাগজের বিজ্ঞাপনের কথাটা মনে পড়ল।
বিজ্ঞাপনে মাঝে মাঝে খুব অদ্ভুত সব কথা লেখা থাকে। তেমনি যে বিজ্ঞাপন দেখে তন্ময় এখানে হাজির হয়েছে তাতে প্রাইভেট চিড়িয়াখানার জন্য সৎ কর্মঠ যুবকের প্রয়োজন, থাকার সুব্যবস্থা ও আকর্ষণীয় বেতন। এসব কথার পাশাপাশি ব্র্যাকেটে ছোট হরফে লেখা ছিল শরীরে খুঁত থাকলে অগ্রাধিকার। তন্ময়ের শরীরে অবশ্য কোনো খুঁত নেই, তবে সে সৎ ও কর্মঠ, এ দুটোর উপরে ভরসা করেই ও চাকরিটার খোঁজে এসেছে। খঞ্জ, নুলো বা অন্ধ যে মানুষেরা এখানে এসেছিলেন তাঁরা সম্ভবত বিজ্ঞাপনের ওই অদ্ভুত কথাটা, শরীরে খুঁত থাকলে অগ্রাধিকার, এই কথাটা দেখে এসেছিলেন। তবে লোকটার একটা কথা বেশ আশ্বস্ত করল তন্ময়কে। সে বলল ওই লোকগুলো এসেছিল আবার চলেও গেছে, অর্থাৎ সম্ভবত চাকরিতে লোক নিয়োগ হয়নি এখনো। দেখা যাক কি হয়, এই ভেবে তন্ময় হাঁটতে লাগল। শালের বনের আড়ালে সত্যি একটা ছোট বাজার মতো জায়গাতে এসে উপস্থিত হলো তন্ময়। বেশ কয়েকটা দোকান ঘর, একটা টেলিফোন বুথ আর একটা ছোট পোস্ট অফিস আছে এখানে। কিছু লোকজনও আছে সে জায়গাটাতে। পোস্ট অফিসে কাউন্টারে খাকি পোশাকের একজন লোক বসেছিল। তন্ময় তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, বলছি ওই চিড়িয়াখানাটা কোন দিকে? লোকটা বলল, অদ্ভুত চিড়িয়াখানা তো এই সুরকির রাস্তা ধরে চলে যান, রাস্তা যেখানে গিয়ে শেষ হবে সেখানেই অদ্ভুত চিড়িয়াখানা। দেখবেন উঁচু প্রাচীরওয়ালা একটা বাড়ি, খরিশ সামন্তর অদ্ভুত চিড়িয়াখানা। লোকটার কথা শুনে রাস্তা ধরতে গিয়েও হঠাৎ থেমে গেল তন্ময়। এরা চিড়িয়াখানাটাকে অদ্ভুত চিড়িয়াখানা বলছে কেন? সে একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আচ্ছা, চিড়িয়াখানাটা অদ্ভুত কেন? লোকটা মৃদু হেসে বলল, ওখানে গেলেই বুঝতে পারবেন, ও বাড়ির চিড়িয়াখানার সব কিছুই অদ্ভুত। এই বলে সে নিজের কাজে মনোনিবেশ করল। সুরকি বিছানো রাস্তা ধরে তন্ময়ও এগোলো সেই অদ্ভুত চিড়িয়াখানার দিকে। সুরকির রাস্তাটা বাজার ছেড়ে এগিয়েছে সোজা সামনের দিকে। বাজার ছাড়ালেই আবার দুপাশে অনাবাদি ঘাস জমি। সেই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে একসময় চিড়িয়াখানার কাছে পৌঁছে গেল তন্ময়। বিরাট উঁচু পাঁচিল ঘেরা জায়গা, সম্ভবত 12 ফুট উঁচু পাঁচিল, তার উপরে আবার কাঁটা তারের বেড়া দেওয়া। বাইরে থেকে জায়গাটার ভিতর তেমন কিছু দেখা যায় না, বিশাল লোহার গেটটা বন্ধ। জায়গাটার ভিতর থেকে কোনো একটা প্রাণীর অদ্ভুত ডাক শোনা গেল একবার। তা শুনে তন্ময় বুঝতে পারল যে ঠিক জায়গাতেই পৌঁছেছে। লোহার দরজায় ঘা দিল তন্ময়। বার কয়েক সেখানে ঘা দেবার পর ভিতর থেকে কি যেন বলল। কে? কি ব্যাপারে এসেছেন? তন্ময় জবাব দিল, কলকাতা থেকে আসছি, ওই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ওই চাকরির ইন্টারভিউ দিতে। কিছুক্ষণের নিস্তব্ধতা। বড় দরজার গায়ে একটা ছোট দরজা আছে, সেটা খুলে গেল। এরপর ভিতরের লোকটা বলল, ঢুকে পড়ুন। সেই ছোট দরজাটার ফাঁক দিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকল তন্ময়। ভেতরে ঢোকার পর সে যে লোকটাকে সামনে দেখল তাকে দেখে বেশ অবাক হয়ে গেল। এত লম্বা লোক জীবনে দেখেনি। উচ্চতায় লোকটা অন্তত 7 ফুট হবে, কিন্তু প্যাকাটির মতো চেহারা, কাঠির মতো হাত পা, মুখ তো নয়, যেন করটির উপর চামড়া বসানো আছে। চোখ দুটো আর দাঁত যেন ঠিকরে বেরিয়ে আসতে চায় বাইরে। এ মূর্তি রাতে কেউ দেখলে নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। তন্ময় বিস্মিতভাবে লোকটার দিকে তাকালো। তেমনি লোকটাও তার ঠিকরে বেরিয়ে আসা চোখ দুটো দিয়ে যেন বিস্মিতভাবেই দেখল তাকে। তারপর ফ্যাসফ্যাসে গলায় কিছুটা দূরে কম্পাউন্ডের মধ্যে দাঁড়িয়ে থাকা একটা থামওয়ালা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ও বাড়ির বারান্দায় গিয়ে উঠুন, একটা বড় কাঠের দরজা দেখতে পাবেন, দরজায় টোকা দেবেন, ওটাই অফিস ঘর। বাড়িটা একতলা হলেও বেশ বড়। বিরাট বিরাট থাম ধরে রেখেছে মাথার উপরের কড়ি বর্গার ছাদটাকে। সাবেক কালের বাড়ি।
কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন। বারান্দায় গিয়ে উঠল তন্ময়। ঠিক সে সময় বাড়ির পিছন থেকে প্রাণীর ডাক ভেসে এলো। এই ডাকটা অবশ্য তন্ময়ের চেনা ঘোড়ার ডাক। বারান্দার একপাশে সার সার ঘর বাইরে থেকে তালা বন্ধ, শুধু একটা ঘর ভিতর থেকে বন্ধ। সেটাই অফিস ঘর হবে অনুমান করে তন্ময় দরজায় টোকা দিল। এবারেও ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কে? তন্ময় জবাব দিল, ইন্টারভিউ দিতে এসেছি, ওই কাজের জন্য। একটা শব্দ করে দরজাটা খুলে গেল। কিন্তু দরজা খুলল কে? সামনে তো কেউ নেই। হঠাৎ এবার এসে মেঝের দিক থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল। সোফায় গিয়ে বসুন, আমি বাবুকে ডেকে দিচ্ছি। তন্ময় সে কণ্ঠস্বর লক্ষ্য করে তাকাতেই যে লোকটাকে দেখতে পেল তাতে চমকে উঠল। খাকি পোশাক, মাথায় টুপি পরা একজন লোক। তার মুখমণ্ডল দেখে মনে হচ্ছে সে নেপালি হবে, কিন্তু তার উচ্চতা খুব বেশি হলে 3.5 ফুট। লোকটা বামন, মাথাটা শরীরের তুলনায় বেশ বড়। তার কোমরের বেল্ট থেকে বেশ বড় একটা কুকরি ঝুলছে, সেটা প্রায় তার গোড়ালির কাছে নেমে এসেছে। পরপর দুটো অদ্ভুত লোককে দেখতে পেয়ে তন্ময় বেশ অবাক হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে কার্পেট পাতা মেঝেতে একটা নিচু কাচের টেবিলের দুপাশে দুটো সোফা রাখা আছে। লোকটার নির্দেশ মতো তারই একটায় গিয়ে বসল তন্ময়। আর সেই বামন লোকটাও ঘরের অন্য পাশের একটা দরজার ভিতরে অদৃশ্য হয়ে গেল তার বাবুকে ডাকার জন্য। একলা ঘরে বসে তন্ময় ভাবতে লাগলো, এ পর্যন্ত এ বাড়িটায় ঢুকে সে যে দুজনকে দেখেছে তারা দুজনেই বেশ অদ্ভুত। তাদের মালিকও তাদের মতোই অদ্ভুত হবে না তো? যদিও লোকটার নামটা বড় অদ্ভুত, খড়িশ। এ শব্দটা শুনলেই সাপের কথা, খড়িশ গোখরোর কথা মনে পড়ে। নামটা সে আগে শোনেনি বলে কৌতূহলবশত নামটা সম্বন্ধে জিজ্ঞেস করেছিল তার বাড়িওয়ালা অবনী মাস্টারকে। তিনি বললেন, হ্যাঁ, খরিশ মানে হলো খরিশ গোখর, সাপ সাপ, বুঝলে? মহাদেবের সঙ্গী, যে জড়িয়ে থাকে মহাদেবের বাহুতে, যে জন্য গ্রাম দেশে অনেকের নাম খরিশ হয়, অর্থাৎ মহাদেবের সঙ্গী। তন্ময় এসব ভাবতে ভাবতেই ঘরে ঢুকলেন একজন লোক। তাকে দেখেও অবাক হয়ে গেল তন্ময়, তবে তা অন্য কারণে। নির্মেদ চেহারার 6 ফুট লম্বা একজন লোক, সাহেবের মতো ধপধপে ফর্সা রং, নিখুঁতভাবে কামানো মুখমণ্ডলে দীঘল চোখ, তীক্ষ্ণ নাসা, পাতলা লাল ঠোঁট, মাথা ভর্তি কোঁকড়া ঘন চুল। সৌন্দর্যের দেবতা যেন তার সব সৌন্দর্য ঢেলে দিয়েছেন লোকটার ওপর। ছবির বইতে অথবা সিনেমার পর্দাতেই শুধু এত সুন্দর লোক দেখা যায়। লোকে তন্ময়কে দেখতে নায়কের মতো বলে, কিন্তু এই লোক সত্যি যেন একেবারে রূপকথার রাজপুত্রের মতো সুন্দর। লোকটার পরনে তার চেহারার সঙ্গে মানানসই নিখুঁত সাহেবী পোশাক, গায়ে গলাবন্ধ কোট, পায়ে পালিশ করা ঝকঝকে জুতো, দস্তানা পরা হাতে একটা রূপো বাঁধানো কালো ছড়ি ধরা আছে। লোকটার আবির্ভাবের সঙ্গে সঙ্গেই একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ল ঘরে, যেন ঝলমল করে উঠল ঘরটা। তাকে দেখার পর তন্ময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তার উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার করল। লোকটা তা দেখে তার দস্তানা পরা ছড়ি ধরা হাতটা একটু ওপরে তুলে প্রতি নমস্কারের ভঙ্গি করে ইশারায় বসতে বললেন তন্ময়কে। খড়িশ সামন্ত এসে বসলেন তন্ময়ের মুখোমুখি সোফাটাতে। তাকে কাছ থেকে দেখে তন্ময় অনুমান করল তাঁর বয়স সম্ভবত মধ্য 40 হবে। কয়েক মুহূর্তের জন্য মৃদু দৃষ্টি বিনিময় হলো দুজনের মধ্যে। তারপর খড়িশ সামন্ত বললেন, আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? ভদ্রলোকের চেহারার মতো তাঁর গলার স্বরও অদ্ভুত সুন্দর। এই সামান্য কথাতেই যেন জলতরঙ্গ ছড়িয়ে পড়ল সারা ঘরে। তন্ময় তার কথা জবাব দিল, আগে আমি তন্ময় রায়চৌধুরী, কলকাতা থেকে আসছি।
অত দূর কলকাতা থেকে এসেছেন? আমার চিড়িয়াখানার কিছু কাজ আর বাড়ির বাইরেরও কিছু কাজ করতে হবে আপনাকে, এখানে থেকেই করতে হবে। যদিও তার জন্য বেশ মোটা বেতন দেব আপনাকে, 20,000 টাকা। পারবেন তো করতে? টাকার পরিমাণটা শুনে ঘাবড়ে গেল তন্ময়। সে ভেবেছিল এ কাজে খুব বেশি হলে হয়তো 7-8 হাজার টাকা বেতন হবে, তার বদলে 20,000 টাকা। তন্ময়ের যা যোগ্যতা তাতে এ তো আকাশের চাঁদ পাবার মতো। সে সঙ্গে সঙ্গে বলে উঠল, পারবো স্যার, পারবো। আপনি আপনি যা বলবেন সব করতে পারবো। আসলে আমার বাড়িতে বিধবা মা আর অনেকগুলো ছোট ছোট ভাই বোন আছে। চাকরিটা আমি যে কোনো শর্তে, মানে যে কোনো শর্তে ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে যে কোনো শর্তে জবাব দিল তন্ময়। খড়িশ সামন্ত এবার জানতে চাইলেন, আপনার শরীরে কোনো খুঁত আছে? প্রশ্নটা শুনে মৃদু ভয় পেল তন্ময়। সে বলল, খুঁত মানে ওই আমার হাঁটুতে একটা পুরনো দাগ রয়েছে, কাটা দাগ। তো ওটাকে যদি খুঁত বলে ধরেন তাহলে ধরাই যায়। আর তাছাড়া আপনি ওই বিজ্ঞাপনে যে কর্মঠ, সৎ এই শব্দ দুটো লিখেছেন না, ওই দুটো কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য। অমন দু একটা কাটা ছেঁড়ার দাগ সবার শরীরেই থাকে, বাইরে থেকে তা বোঝা যায় না। তাহলে আপনি কি ওই খুঁত বলতে কোনো মানে প্রতিবন্ধী মানুষের কথা বুঝিয়েছেন স্যার? না, ঠিক তাও নয়। বিজ্ঞাপনে ওই খুঁত শব্দটা দেখে কয়েকজন প্রতিবন্ধী মানুষ চাকরির প্রত্যাশায় এসেছিলেন, কিন্তু তাদের দিয়ে আমার কাজ হবে না। খুঁত বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে... কথাটা বলতে গিয়েও হঠাৎ যেন থেমে গেলেন খড়িশ সামন্ত। তারপর তিনি বললেন, চলুন আগে আমার চিড়িয়াখানাটা দেখাই, তারপর বাকি কথা হবে। নমস্কার, আমি চান্দ্রী। দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। গল্প যেখানে সত্যি, আবার সত্যি মানেই তো গল্প। এখন আমাদের চ্যানেলে শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প কুৎসিত সুন্দর। এই গল্পটি পাঠ করেছেন অডিও স্টোরির জগতে কর্নেল বলতে যার কণ্ঠ কানে বাজে, সেই লেখক, শিক্ষক এবং বাচিক শিল্পী রাজা ভট্টাচার্য। পরিচালনা করেছেন দীপ্তজিৎ রায়চৌধুরী। গল্প ভালো লাগলে হাইপ বাটনে ক্লিক করে আরও শ্রোতার কাছে এই নিবেদন পৌঁছে দিতে সাহায্য করবেন। শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। বাড়িটার পেছনেও বেশ খানিকটা জায়গা। উন্মুক্ত জমিটার মধ্যে রয়েছে বিরাট বিরাট ঘরের মতো সার সার খাঁচা। তাছাড়া দু একটা প্রাচীর ঘেরা উন্মুক্ত খোপও আছে। বাড়ি থেকে বেরিয়ে খড়িশ সামন্তর সঙ্গে সেই জায়গাটাতে উপস্থিত হলো তন্ময়। খড়িশ সামন্ত বললেন, দাঁড়ান, আগে আপনাকে পাখির খাঁচাগুলো দেখাই। এই কথা বলে তিনি তন্ময়কে নিয়ে প্রথমে হাজির হলেন একটা খাঁচার সামনে। বড় খাঁচাটার ভিতর একটা মরা গাছের ডালের উপর বসে আছে বিশাল আকৃতির একটা পাখি, ম্যাকাও। কিন্তু নীল মাথাওলা পাখিটার গলার নিচ থেকে কোনো পালক নেই। সারা দেহে তার লালচে কোঁকড়ানো চামড়া ঠিক পালক ছাড়ানো মুরগির মতো, দেখলেই কেমন যেন গা ঘিন ঘিন করে। ম্যাকাওয়ের পরের খাঁচাটা একটা ময়ূরের। ম্যাকাওয়ের থেকেও অনেক বেশি সৌন্দর্য ময়ূরের, কিন্তু এই ময়ূরটাকে দেখে তা মনে হয় না। তার একটা ডানা ভাঙা, সেটা প্রায় মাটিতে লুটোচ্ছে। ভাঙা ডানা নিয়ে ঘষতে ঘষতে খাঁচার এক পাশ থেকে অন্য পাশে সরে গেল ময়ূরটা।
এরপর একটা ধনেশের খাঁচা, কিন্তু সে বেচারার বিশাল ঠোঁটটার অর্ধেক ভাঙা। তন্ময়রা খাঁচাটার সামনে দাঁড়াতেই পাখিটা আতঙ্কে ডাক ছেড়ে খাঁচার কোণায় চলে গেল। খড়িশ সামন্ত বললেন, ধনেশটা নতুন এসেছে, এখনো ওর ভয় কাটেনি। এরপর একটা খাঁচায় দুটো শকুন রাখা। তা দেখে তারা এগোলো চিড়িয়াখানার পশুদের জায়গার দিকে। ছোট একটা উন্মুক্ত জায়গাতে ঘুরে বেড়াচ্ছে বেশ সুন্দর একটা হরিণ। ভালো করে তার দিকে তাকাবার পর প্রাণীটার অস্বাভাবিকতা বুঝতে পারল তন্ময়। সুন্দর প্রাণীটার একটা চোখের উপর বেশ বড় একটা আব বা টিউমার। একটা চোখ তাই খুলতে পারে না প্রাণীটা। হরিণের জায়গাটার পাশেই একই রকম জায়গায় রয়েছে একটা ঘোড়া। জন্মগত কোনো ত্রুটির কারণে প্রাণীটার পিছনের পা দুটো অস্বাভাবিক রকমের ছোট, যেন তার পিছনের পা দুটো গাধার পা। কিম্ভূত কিমাকার দেখতে লাগছে তাকে। সেই জায়গাটার পরই একটা খাঁচার মধ্যে রয়েছে একটা হায়না। এমনিতেই প্রাণীটা কুৎসিত দেখতে, তার উপর আবার প্রাণীটার লেজ আর কান দুটো কাটা। খড়িশ সামন্ত বললেন, প্রাণীটা জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে হাঁস মুরগি মারত। গ্রামবাসীরা ফাঁদ পেতে ধরে ওর লেজ আর কান কেটে দেয়। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই প্রাণীটা এমন হাহ হাহ করে বিভৎস হাসল যে চমকে গেল তন্ময়। এরপর খড়িশ সামন্ত আরো বেশ কয়েকটা খাঁচা দেখালেন তন্ময়কে। তার মধ্যে কোথাও আছে একটা ঠ্যাং কাটা হনুমান বা দুটো মাথাওলা ময়াল সাপ। তন্ময় চিড়িয়াখানার পশু পাখিগুলোকে দেখে বুঝতে পারল চিড়িয়াখানার সবকটা প্রাণী হয় প্রকৃতির নিয়মেই কুৎসিত দেখতে, অথবা কোনো কারণে তাদের চেহারার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। খড়িশ সামন্তর চিড়িয়াখানাকে লোকে কেন অদ্ভুত চিড়িয়াখানা বলে তা এবার অনুমান করতে পারল তন্ময়। চিড়িয়াখানা দেখানো শেষ করে আবার বাড়িটার দিকে ফিরতে ফিরতে খড়িশ সামন্ত বললেন, এ বাড়িতে আমি ছাড়া মানুষ বা পশু পাখি যারা আছে তারা প্রত্যেকেই তাদের জন্মগত ত্রুটির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তাদের চেহারার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। এদের সবাইকেই আমি প্রাণীর চেয়েও বেশি ভালোবাসি। তবে সাধারণ মানুষ এদের কষ্ট বোঝে না। সেই একমাত্র এদের কষ্ট বুঝতে পারে যার নিজের চেহারাতেও খুঁত বা বিকৃতি আছে। যে কারণে আমি বিজ্ঞাপনে এই কথাটা লিখেছিলাম। আপনি কি পারবেন এই প্রাণীগুলোকে ভালোবাসতে? এরা যতই কুৎসিত দেখতে হোক, এরাও কিন্তু প্রাণী। জানি আমার এই অদ্ভুত চিড়িয়াখানা নিয়ে অনেকেই হাসাহাসি করে, তবু এদের নিয়েই আছি। খড়িশ সামন্তর কথা শুনে তাঁর প্রতি শ্রদ্ধায় ভরে উঠল তন্ময়ের মন। সত্যি মানুষটাকে দেখতেও যেমন সুন্দর, তেমনি তার মনটাও সুন্দর। নইলে এসব প্রাণী কেউ পোষে? তন্ময় বলল, আপনি আপনি ভাববেন না স্যার, আমার শরীরে কোনো খুঁত না থাকলেও আমি ঠিক ওদেরকে আপনার মতোই ভালোবাসবো। কদাকার দেখতে কাউকে ভালোবাসা খুবই কঠিন কাজ। পশু পাখির কথা না হয় ছেড়েই দিন, আমার কর্মচারী দুজনেরই কথা ধরুন। ইদানিং ওদের আর বাইরে পাঠানো যাচ্ছে না। ওদের চেহারার জন্য লোকে ওদের পিছনে লাগে, ঢিল মারে। আর হ্যাঁ, আপনাকে কিন্তু বাড়ির বাইরের কাজগুলো করতে হবে, যা আমি ওদের দিয়ে করাতাম। হ্যাঁ স্যার, আপনি যা যা বলবেন সে সবই আমি করব। বেশ, আপনি যখন এত জোর দিয়ে বলছেন পারবেন, তখন আপনাকেই বহাল করব আমি। আমার কাগজপত্র টাইপরাইটারে তৈরি করতে মিনিট 10 সময় লাগবে। পশু পক্ষী নিয়ে কাজ তো, কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। যদিও এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত কোনোদিন ঘটেনি। আমার প্রাণীগুলো খুব নিরীহ প্রকৃতির, এমনকি ওই হায়নাটাও। তবুও আপনি যে স্বেচ্ছায় এই চাকরি নিচ্ছেন সে সম্বন্ধে কাগজ রাখা জরুরি। আপনি স্বাক্ষর করে দেবেন কাগজটাতে।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করে দেবো স্যার। স্যার, বলছিলাম যে কবে থেকে কাজে যোগ দেব? আজ থেকেই। লোক ছাড়া আমার চলছে না। গুরু অর্থাৎ আমার ওই বামন সঙ্গী আপনাকে সমস্ত কাজ বুঝিয়ে দেবে। কিভাবে পশু পাখিগুলোকে পরিচর্যা করতে হবে সেই কাজ সহ অন্যান্য সমস্ত কাজ। আজ আপনি বিশ্রাম নিন। বিশ্রাম নিয়ে কাল থেকেই কাজে লেগে যাবেন আপনি। অবশ্য যদি কাজটা করার ইচ্ছা থাকে আপনার। না না, অবশ্যই। কিন্তু স্যার, বাড়িতে তো কিছু বলে আসেনি থাকার ব্যাপারে, তাই। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে খড়িশ সামন্ত বললেন, আজ মাসের 15 তারিখ। এ মাসের 15 দিনের বেতন আর আগামী 2 মাস অর্থাৎ 3 মাসের বেতন 50,000 টাকা আপনাকে এখনই দিয়ে দিচ্ছি আমি। টাকাটা পোস্ট অফিসে গিয়ে মানি অর্ডার করে আসুন। 3 মাস পর আপনি বাড়ি যাবেন। আপনার কাছে মোবাইল ফোন আছে? তন্ময়ের কাছে একটা মোবাইল ফোন আছে ঠিকই, কিন্তু তাতে আবার টাকা ভরার সামর্থ্য নেই বলে সে সেটাকে বাড়িতে রেখে এসেছে। তাই সে কৌশলে জবাব দিল, না, নেই স্যার। আসলে আমি মোবাইল ফোন ব্যবহার করি না। আমিও করি না। আমার ল্যান্ড ফোন আছে। যাই হোক, মানি অর্ডার করার পর বাজারের পাবলিক টেলিফোন বুথ থেকে ফোন করে জানিয়ে দিন যে 3 মাস পর আপনি ছুটিতে বাড়ি ফিরবেন। আচ্ছা স্যার। তন্ময়কে সেই আগের সোফা সেটটাতে বসিয়ে রেখে খড়িশ সামন্ত চলে গেলেন অন্য ঘরে তার কাগজপত্র টাইপ করে আনবার জন্য। মিনিট 15-20 মধ্যেই একটা স্ট্যাম্প পেপারে কি সব টাইপ করে নিয়ে এলেন খড়িশ সামন্ত। সেটা তিনি তন্ময়ের হাতে তুলে দিয়ে বললেন, এখানে আপনার মাইনেপত্র ইত্যাদির ব্যাপারেও লেখা আছে। ভালো করে পড়ে নিন। এমনও তো হতে পারে যে এই কাগজটাতে আমি আপনার সব সম্পত্তি লিখিয়ে নিচ্ছি। এই বলে নিজের রসিকতাতেই মৃদু হাসলেন তিনি। তন্ময় কিন্তু বেশ লজ্জা পেল খড়িশ সামন্তর কথায়। সঙ্গে সঙ্গে সে বলল, আমার থেকে নেওয়ার মতো আপনার কিছুই নেই স্যার। বরং কাজটা দিয়ে আপনি আমাকে, মানে আমার পরিবারকে বাঁচিয়ে দিলেন। এই বলে সে তাড়াতাড়ি ইংরেজিতে টাইপ করা কাগজটার নিচে সই করে দিল। কাগজটা হাতে নিলেন খড়িশ সামন্ত। তারপর হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করলেন, আচ্ছা, এই কুৎসিত প্রাণী আর মানুষদের মধ্যে আমাকে দেখতে কেমন লাগছে আপনার? আপনি খুব সুন্দর দেখতে স্যার, আর এই পরিবেশে আপনাকে আরো সুন্দর লাগছে। কথাটা শুনে ঝকঝকে দাঁত বের করে হাসলেন খড়িশ সামন্ত। এরপর তিনি পকেট থেকে 500 টাকার নোটের বান্ডেল বের করে তন্ময়ের হাতে দিয়ে বললেন, এই আপনার টাকা। যান, পোস্ট অফিস থেকে বাড়িতে মানি অর্ডার করে আসুন। টাকাগুলো হাতে নিয়ে তন্ময় বলল, আসলে এতগুলো টাকা হাতে নিয়ে বাইরে বেরোনো তো দূরেই থাক, আমি হাতেই নিইনি কখনো, মানে দেখিনি। আর তাছাড়া এটা তো খুব অচেনা জায়গা স্যার। হ্যাঁ, আপনি অচেনা লোক। সঙ্গে এতগুলো টাকা দেখলে যে কারোর মনে সন্দেহ হতে পারে। ঠিক আছে, চলুন, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। একটা পুরনো মডেলের অথচ প্রায় নতুনের মতো যত্নে রাখা গাড়ি আছে খড়িশ সামন্তের। তাতে করে কিছুক্ষণের মধ্যেই তন্ময়কে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি। যেতে যেতে তন্ময় পেছনের সিট থেকে প্রশ্ন করল, স্যার, একটা প্রশ্ন করছি, মানে আপনি খুব বড় চাকরি বা ব্যবসা করেন, তাই না? গাড়ি চালাতে চালাতে খড়িশ সামন্ত বললেন, না, আমি কিছুই করি না এখন। পশু পাখিগুলোকে নিয়েই থাকি। আমার বাবা বড় ব্যবসায়ী ছিলেন। আমি তার একমাত্র উত্তরাধিকারী ছিলাম। ছোটবেলা থেকেই পশু পাখিদের প্রতি আমার খুব আকর্ষণ। ভেটেরিনারি সার্জনের ডিগ্রি আছে আমার। কয়েক বছর একটা পশু হাসপাতালে চাকরি করেছি এককালে, সেটা অবশ্য শখে। এমনিতে তখন প্রাইভেট চিড়িয়াখানা বা বন্য পশু পোষা নিষিদ্ধ। আমার পশু চিকিৎসায় ডিগ্রি আছে বলেই ধরে নিন
ওদের চিকিৎসার অজুহাতেই প্রাণীগুলোকে কাছে রাখতে পেরেছি আমি। আচ্ছা স্যার, আপনার এই চিড়িয়াখানা দেখতে মানে বাইরে থেকে লোক আসে? এখানে তো আশেপাশে তেমন কিছু দেখার নেই, তাই মাঝে মাঝে লোকজন চিড়িয়াখানা দেখতে আসে। তবে টিকিটের কোনো ব্যাপার নেই। আমার প্রাণীগুলোকে দেখতে তো খুব একটা সুন্দর নয়, তাই হয়তো চিড়িয়াখানা দেখে ফেরার পরে তারা শুধু আমাকেই মনে রাখে। এটুকু কথা বলতে না বলতেই বাজারের মতো জায়গাটাতে পৌঁছে গেল তারা। পোস্ট অফিসের সামনে গাড়ি থেকে নেমে ভিতরে ঢুকলো দুজন। কাউন্টারের জালের উপাশে বসে কাজ করছে কয়েকজন লোক। মানি অর্ডার করার কথা শুনে একটা ফর্ম বাড়িয়ে দিয়ে একজন কর্মী সেটা ভর্তি করতে বলল। কাজটা করে টাকা জমা দিয়ে যখন তারা বাইরে বেরিয়ে আসতে যাচ্ছে, তখন হঠাৎ তাদের কানে এলো কাউন্টারে বসা দুজন পোস্ট অফিস কর্মীর কথোপকথন। একজন বলল, হ্যাঁ রে, এই ছেলেটা কে? খরিশ সামন্তর ছেলে নাকি ভাই? ওরই মতো তো ছেলেটাও সুন্দর দেখতে। অপরজন জবাব দিল, আমার তো হচ্ছে সুন্দর মনে হলো ছেলেটাকে, ওই রকমই কিছু একটা হবে। আমি তো ও বাড়িতে চিঠি দিতে গিয়ে যাদের দেখি, তাদের খরিশ সামন্তের মতো দেখতে হওয়া তো দূরে থাক, লোকগুলো এত জঘন্য দেখতে যে ভালো করে তাদের দিকে তাকানোই যায় না। লোক দুজনের কথা কানে যেতেই মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পড়লেন খরিশ সামন্ত। তার মুখটা যেন কালো হয়ে গেল। এর পরক্ষণেই অবশ্য তিনি তন্ময়কে বললেন, যান, ওই যে টেলিফোন বুথ, বাড়িতে খবরটা দিয়ে আসুন। পোস্ট অফিসের কাজ, ফোন করা এসব সেরে আবার বাড়ি ফিরতে আধ ঘন্টার মতো সময় লাগলো তন্ময়দের। বাড়ি ফিরে বৈঠকখানায় ঢুকে খরিশ সামন্ত তন্ময়কে বললেন, এখানে থাকা খাওয়ার জন্য 1 পয়সাও লাগবে না আপনার। আজ সারাটা দিন বিশ্রাম নিয়ে কাল থেকে কাজ করবেন। এই গুরুং আপনাকে আপনার ঘরে নিয়ে যাবে, আপনি যান ওর সাথে। ও ঘরের 2টো ঘর পরে বাথরুমও আছে। সেই ঘরটা ছেড়ে এরপর গুরুং বলে বামন লোকটার পেছনে তার কিট ব্যাগ নিয়ে এগোলো তন্ময়। বাড়িটার অধিকাংশ ঘরই তালাবন্ধ। যেতে যেতে সে গুরুং বলে লোকটাকে প্রশ্ন করল, আপনি এখানে কত বছর আছেন? লোকটা জবাব দিল, 5 বছর। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? এখন যখন এখানে থাকি, এটাই আমার বাড়ি। এ জবাব শুনে তন্ময়ের মনে হলো যে লোকটা সম্ভবত তার সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। বোধহয় সে তাকে পছন্দ করছে না। লোকটা তন্ময়কে একটা ঘরের কাছে নিয়ে গিয়ে দরজা খুলল। তারপর ইশারায় তাকে দেখিয়ে দিল ঘরের ভিতরটা। ছিমছাম ঘরটা বেশ বড় বলা চলে। ঘরের আরেক পাশের দেওয়ালেও একটা দরজা আছে, সেটা অন্য পাশ থেকে বন্ধ। খাট, পরিষ্কার বিছানা, একটা আয়না, আলমারি, মোটামুটি সবই আছে ঘরে। তন্ময় মনে মনে ভাবল, একটা মানুষের এর চেয়ে বেশি আর কি চাই। তন্ময় ঘরে ঢুকে খাটে বসে চারপাশে তাকিয়ে ঘরটা দেখতে লাগলো। হঠাৎ সে খেয়াল করল গুরুং চলে যায়নি। দরজার বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে তন্ময়ের দিকে, কেমন যেন অস্বস্তিকর চাহনি। কদাকার বামন লোকটা। তন্ময়ের নিজেরও বেশ অস্বস্তি বোধ হলো তার দিকে তাকিয়ে। সে বলল, আপনি কিছু বলবেন? গুরুং তার কোনো জবাব দিল না। কোমরের কুকরিটা দোলাতে দোলাতে সে অদৃশ্য হয়ে গেল। সে চলে যাবার পর কিছুক্ষণ নরম বিছানায় শুয়ে রইল তন্ময়। এভাবে এত টাকার একটা চাকরি তার হয়ে যাবে, সে এখনো যেন তা বিশ্বাস করতে পারছে না। মনে মনে সে বলল, শুনেছিলাম কিন্তু বিশ্বাস হতো না, আজকে মনে হচ্ছে একদম সত্যি। ভগবান যখন কাউকে কিছু দেয় একেবারে চাপ্পার ফুঁড়ে দেয়। আমার প্রণাম নিও ভগবান, তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর বিছানা ছেড়ে উঠে পোশাক পাল্টাতে যাচ্ছিল তন্ময়। তখনই তার খেয়াল হলো খরিশ সামন্তর কলমটা রয়ে গেছে। পোস্ট অফিসে মানি অর্ডার ফর্ম ভরার পর দামি কলমটা আর ফেরত দেওয়া হয়নি তাকে। হয়তো খরিশবাবু কলমটা খুঁজছেন। কথাটা মনে হতেই তন্ময় ঘর থেকে বেরিয়ে পড়ল কলমটা তাকে ফেরত দেওয়ার জন্য।
বাড়িটার ভিতর একটু খোঁজাখুঁজির পর একটা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দিল ঘরের মধ্যে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন খড়িশবাবু এবং গুরুং, কিন্তু অনেকজন খড়িশবাবু আর অনেকজন গুরুং। ব্যাপারটা অবশ্য ধরে ফেলল তন্ময়। ঘরের চারপাশের দেওয়ালে অনেকগুলো আয়না আছে। ঘরে যখন খাট আছে, এটা তার বেডরুমই হবে। অদ্ভুত ঘর। খড়িশবাবু গুরুংকে উদ্দেশ্য করে বললেন, কাজটা কিন্তু আজ রাতেই করতে হবে। এ কথা বলার পরই তার চোখ পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা তন্ময়ের উপর। সঙ্গে সঙ্গে তিনি গুরুংয়ের সঙ্গে কথা থামিয়ে তন্ময়কে প্রশ্ন করলেন, কি ব্যাপার? তন্ময় কলমটা তুলে দেখালো। না মানে এই কলমটা। খড়িশবাবু দরজার কাছে এসে কলমটা নিয়ে বললেন, ধন্যবাদ। তন্ময় ফিরে গেল তার ঘরে। তন্ময়ের যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়ে গেছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে এসে দেখল দূরে শালবনের আড়ালে সূর্য ঢলতে আরম্ভ করেছে। ঘর ছেড়ে বেরিয়ে বাথরুমটা খুঁজে নিয়ে সেখান থেকে ফ্রেশ হয়ে এসে জামা কাপড় পাল্টে ঘর ছেড়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালো সে। তার মনে হলো একবার বাড়ির পিছন দিকে গিয়ে চিড়িয়াখানাটা দেখে আসা যাক। সেদিকেই এগোলো সে বাড়িটাকে বেড় দিয়ে। খাঁচাগুলোর কাছে পৌঁছে গেল সে। ঘুরে ঘুরে দেখতে লাগলো একটার পর একটা খাঁচা। খাঁচার সামনে নতুন লোক দেখে পশু পাখিগুলোর কেউ কেউ কুঁক করে দূরে সরে যাচ্ছে, কেউ বা হিংস্র চোখে তাকাচ্ছে তার দিকে। একটার পর একটা খাঁচা দেখতে দেখতে তন্ময় এসে দাঁড়ালো হায়নার খাঁচাটার সামনে। প্রাণীটা গুটিসুটি মেরে শুয়েছিল খাঁচার এক কোণে। তন্ময়কে দেখেই সে উঠে দাঁড়ালো। ঠিক এই সময় সে শুনতে পেল হায়নার খাঁচার দেওয়ালের আড়াল থেকে একটা কণ্ঠস্বর। সে বলল, আজ রাতেই যা করার করতে হবে, দিদি করলে চলবে না। যার উদ্দেশ্যে লোকটা কথাগুলো বলল সেও যেন লোকটার কথার জবাবে কিছু বলল, কিন্তু তার কথা তন্ময় ঠিক বুঝতে পারল না। কারণ ঠিক সেই সময় হায়নাটা হ্যাঁ হ্যাঁ করে একবার ডাক ছাড়ল তন্ময়কে দেখে। আর সেই ডাক শুনেই যেন খাঁচার দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো দুজন লোক, বামন গুরুং আর গেটম্যান সেই কিম্ভূত কিমাকার লম্বা লোকটা। তন্ময়কে এখন এখানে দেখে যেন অবাক হয়ে গেল তারা, আর তার পর মুহূর্তে তারা অদৃশ্য হয়ে গেল অন্যদিকে। তন্ময়ের মনে হলো লোক দুটো সম্ভবত গোপনে কোনো সলা পরামর্শ করছিল। তাকে দেখেই তারা অন্যদিকে সরে পড়ল। তন্ময় আজই নতুন এসেছে এ বাড়িতে, ওসব ব্যাপারে তার মাথা গুলিয়ে দরকার নেই। মালিকের অগোচরে কর্মচারীরা অনেক সময় সলা পরামর্শ করে, হয়তোবা তেমনই করছিল লোক দুজন। কাজেই সে যাবার জন্য খাঁচাগুলো দেখতে লাগলো। তন্ময় খাঁচাগুলো দেখতে দেখতে এসে দাঁড়ালো ধনেশ পাখিটার খাঁচার সামনে। পাখিটা ভিতরের মরা গাছটার মাথার উপরের ডালে উঠে বসেছে। তন্ময় খাঁচাটার সামনে গিয়ে দাঁড়াতেই একবার সে তন্ময়ের দিকে তাকালো ঠিকই, কিন্তু তাকে যেন বিশেষ পাত্তা দিল না। উত্তেজিতভাবে ঠোঁট ভাঙা পাখিটা ঘাড় ফিরিয়ে খাঁচার জালের ভিতর থেকে কি যেন দেখার চেষ্টা করছে। বেশ উত্তেজিত মনে হচ্ছে তাকে। কি দেখছে পাখিটা? ব্যাপারটা বোঝার জন্য তন্ময়ও তাকালো পিছন দিকে। কিছুটা তফাতেই বাড়ির পিছন দিকটা। দিনের শেষ আলো এসে পড়েছে পূবমুখী বাড়িটার পিছন দিকে। সার সার বন্ধ জানলার মধ্যে একটা জানলাই খোলা। বেলা শেষের আলোতে জানলার গরাদ ধরে দাঁড়িয়ে আছেন খড়িশবাবু। তন্ময় সেদিকে তাকাতেই কেন যেন তিনি জানলার পাশ থেকে সরে গেলেন। আর এরপরই যেন কর্কশ্বরে ডেকে উঠল পাখিটা, আর তার সঙ্গে সঙ্গে হায়নাটাও হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করে উঠল। অন্য প্রাণীরাও যে যার মতো করে চেঁচাতে লাগলো। এক অদ্ভুত ভয়ঙ্কর কনসার্ট। পশু পাখিগুলো ডেকেই যাচ্ছে। কেমন যেন একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হলো চারপাশে।
অদ্ভুত প্রাণীগুলোর অদ্ভুত চিৎকার শুনে হঠাৎই কেমন যেন গা ছমছম করে উঠল তন্ময়ের। এই পরিবেশে সে এই প্রথম, কাজেই সে এই জায়গা ছেড়ে তাড়াতাড়ি এগোলো বাড়িটার সামনের দিকে ফিরে যাবার জন্য। বাড়িটার সামনে পৌঁছে একটু ধাতস্থ হলো সে। বাড়ির পিছন দিক থেকে ভেসে আসা পশু পাখির ডাকও থেমে গেল। তন্ময়ের এবার মনে হলো সে যা দেখেছে তা তার মনের ভুল। বাড়ির সামনের জমিটাতে ঘুরে বেড়াতে লাগলো সে। বেলা পড়ে আসছে, সূর্য ডুবতে চলেছে। এই অপরিচিত পরিবেশে সূর্য ডুবে যাবে কিছুক্ষণের মধ্যেই। হঠাৎ তন্ময়ের চোখ পড়ল গেটের দিকে। সেই অদ্ভুত ঢ্যাঙা লোকটা ফিরে এসেছে সেখানে। অক্ষি কোটর থেকে বাইরে বেরোনো চোখ দুটো দিয়ে সে তাকিয়ে দেখছে তন্ময়কে। হয়তো এটা এই লোকটার তাকাবার ভঙ্গি। এই লোকগুলোকে আজকের আগে দেখেনি তন্ময়, হয়তো সে কারণেই লোকগুলোকে দেখে অস্বস্তি হচ্ছে তার। যাই হোক, লোকটার দিকে তাকিয়ে অস্বস্তিতে অন্যদিকে মুখ ফিরিয়ে হাঁটতে লাগলো সে। কিন্তু এরপরেই আরেকজনকে খেয়াল করলো সে। বাগানেই বসে আছে লোকটা, তার সামনে রাখা একটা পাথর। গুরুং নামের লোকটা বসে কোমর থেকে তার বিরাট কুকরিটা খুলে পাথরে ঘষে ঘষে ধার দিচ্ছে। ধারালো নেপালি কুকরি। তন্ময়ের সঙ্গে চোখাচোখি হতেই বামনটা প্রথমে অদ্ভুতভাবে তাকালো তার দিকে। তারপর কুকরিটা উঁচিয়ে ধরে কি যেন ইশারা করলো গেটের সামনে দাঁড়িয়ে থাকা তাল ঢ্যাঙা লোকটাকে। আর এরপরেই যেন তন্ময়ের দিকে তাকিয়ে হাসলো তারা দুজন। তাই দেখে হঠাৎ কেন যেন তন্ময়ের মনে হলো লোক দুজন হায়নার খাঁচার আড়ালে দাঁড়িয়ে তাকে নিয়েই কোনো আলোচনা করছিল না তো। লোক দুটোকে দেখে, বিশেষ করে বামনের হাতে ধরা কুকরিটা দেখে সত্যি এবার কেমন একটা অস্বস্তি বোধ হলো তন্ময়ের। সে আর সেখানে না দাঁড়িয়ে বাড়ির বারান্দায় উঠে ঘরে ফেরার জন্য এগোলো। সূর্য ডুবে গেছে, এবার সন্ধে নামবে। বারান্দায় উঠতে যাচ্ছিল তন্ময়। ঠিক তখনই বারান্দা থেকে নেমে এলেন খরিশবাবু। পরনে সেই সাহেবী পোশাক, দস্তানা পরা হাতে ছড়িটা ধরা আছে। তাঁর মুখোমুখি হয়ে গেল তন্ময়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কি বাড়ির চারপাশটা বেড়ালেন নাকি? খরিশবাবুর প্রশ্নের জবাবে তন্ময় বলল, হ্যাঁ, ওই ঘুরে ঘুরে সব দেখছিলাম আর কি। চিড়িয়াখানার ওদিকে গিয়েছিলেন নাকি? তন্ময়ের হঠাৎ মনে পড়ে গেল জানলায় তাকে দেখার কথা। অবশ্য তন্ময় সে কথা না বলে জবাব দিল, হ্যাঁ, ওদিকেও গেছিলাম, কিন্তু ওই পশু পাখিগুলো এমনভাবে ডাকতে শুরু করলো যে এদিকে চলে এলাম। হ্যাঁ, ওরা সূর্যোদয়ের পর একবার আর সূর্যাস্তের পর একবার এমনভাবে একসাথে ডেকে ওঠে। ব্যাপারটা আপনার অভ্যস্ত হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ওদের নিয়েই তো আপনাকে কাজ করতে হবে। খরিশ সামন্ত এরপর বারান্দা ছেড়ে নেমে গেলেন। আর তন্ময় বাড়ির ভেতরে গিয়ে নিজের ঘরে ঢুকল। ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল তন্ময়। রাত 8টা নাগাদ দরজায় টোকা দেবার শব্দ শুনে সে ঘুম ভেঙে দরজা খুলে দেখল গুরুং এসে দাঁড়িয়েছে। সে গম্ভীরভাবে বলল, খাবার দেওয়া হয়েছে, আমার সাথে আসুন। স্পষ্ট অসন্তোষের দৃষ্টি তার চোখে। তার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে খাবার ঘরে গেল তন্ময়। একটা টেবিলে ভাতের থালা আর বাটিতে ডাল আর মুরগির ঝোল। ইশারায় থালা বাটিগুলো দেখিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। খাবারগুলো দেখেই খিদে চনমন করে উঠল তার। তন্ময় খেতে বসে গেল। গুরুং আর ফিরল না। খাওয়া সেরে নিজের ঘরে ফিরে এলো সে। ঘরে ঢুকে দরজা বন্ধ করতে গিয়ে সে দেখল দরজার ছিটকিরিটা ভাঙা। কি আর করা যাবে, অবশ্য দরজা খোলা থাকলেও তেমন কোনো অসুবিধে নেই। কে আর ঢুকবে তার ঘরে? এই কথা ভেবে সে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ গেল জানলার দিকে। চমকে উঠল তন্ময়। চাঁদের আলোতে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকায় মূর্তি। সে তাকিয়ে আছে ঘরের ভিতর, কিন্তু এর পরক্ষণেই তাকে তন্ময় চিনতে পারল।
বিকাশ নামে সেই অদ্ভুত লম্বা লোকটা। তন্ময় জানলা দিয়ে বাইরে তাকাতেই সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল সেখান থেকে। লোকটা হয়তো রাতে বাড়ির চারপাশে টহল দিতে বেরিয়েছে। একথা ভেবে নিয়ে বাতি নিভিয়ে শুয়ে পড়ল তন্ময়। সারা বাড়িটা কেমন যেন নিঝুম হয়ে গেল। এরপর কোন একটা প্রাণী যেন কান্নার মতো ডেকে উঠল একবার। সম্ভবত সেটা শকুনের ডাক। শকুনের ডাক নাকি অনেকটা কান্নার মতো শোনায়। এই কথাটা একবার যেন কার মুখ থেকে শুনেছিল তন্ময়। হায়নাটাও একবার হ্যাঁ হ্যাঁ করে হাসির মতো ডাক দিল। তারপর বাইরেটাও যেন নিস্তব্ধ হয়ে গেল। এর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল তন্ময়। মাঝরাত হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল তন্ময়ের। যেন একটা ঠক করে শব্দ হলো তার খাটের নিচে। কিন্তু চোখ মেলে আর কোনো শব্দই সে শুনতে পেল না। একদম নিস্তব্ধ ঘর। বাতি নেভানো থাকলেও খোলা জানলা দিয়ে আসা চাঁদের আলোতে প্রায় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। না, কোথাও কিছু নেই। বাড়ির বাইরে বা ভিতর থেকেও কোনো শব্দ আসছে না। যদিও তন্ময়ের মনে হলো খাটের তলায় একবার উঁকি মেরে দেখে, কিন্তু চাদর মুড়ি দেওয়া অবস্থায় আর নড়তে ইচ্ছে করল না ওর। নিশ্চয়ই শব্দটা মনের ভুল ছিল। এই ভেবে আবার পাশ ফিরে শুতে যাচ্ছিল। ঠিক এই সময় একটা ক্যাঁচ করে শব্দ শুনল সে। কয়েক মুহূর্তের মধ্যেই শব্দের উৎসটা বুঝতে পারল সে। তার ঘরে অন্য পাশ থেকে বন্ধ যে দরজাটা ছিল সেটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর তার ভিতর থেকে সন্তর্পণে প্রবেশ করছে এক ছায়ামূর্তি। কে? নির্ঘাত তবে চোর হবে। তন্ময় ঘাবড়াল না। ঘুমের ভান করে সে চাদর মুড়ি দিয়ে নিশ্চল ভঙ্গিতে শুয়ে রইল, লোকটা কি করে তা দেখার জন্য। পা টিপে টিপে লোকটা এসে দাঁড়ালো খাটের পাশে। তার এক হাতে একটা ছোট কি যেন রয়েছে। চাঁদের আলোতে মৃদু ঝিলিক দিল সেটা। বেশ কয়েক মুহূর্ত খাটের পাশে দাঁড়িয়ে লোকটা যেন আগে নিশ্চিত হয়ে নিল যে তন্ময় ঘুমিয়ে পড়েছে। তারপর সে ঝুঁকে পড়ল তন্ময়ের উপর। ঠিক সেই সময় জানলা দিয়ে সরাসরি চাঁদের আলো এসে পড়ল লোকটার মুখে। এবার আর তন্ময়ের মরার মতো শুয়ে থাকা সম্ভব হলো না। সে এক ঝটকায় চাদর সরিয়ে বিছানায় উঠে বসে বিস্মিতভাবে বলে উঠল, স্যার, আপনি এত রাতে এই ঘরে? হঠাৎ তাকে এমনভাবে উঠে বসতে দেখে খরিশবাবু একটু চমকে গেলেন ঠিকই। তারপর কেমন যেন ফিস ফিস করে বললেন, হ্যাঁ, আমি এসেছি। কেন স্যার, কি ব্যাপার? কেমন যেন একটা অদ্ভুত হাসি ফুটে উঠল খরিশবাবুর ঠোঁটের কোণে। তিনি সেই একই রকম ফিস ফিস করে বললেন, জানেন তো, এই বাড়িতে একমাত্র আমি ছাড়া সব মানুষ বা পশু পাখির শরীরে কোনো না কোনো ছোট বড় খুঁত আছে। এ বাড়িতে সেটা যাতে বজায় থাকে সেজন্যেই এ ঘরে এসেছি আমি। গুরুংকে আপনার খাবারে ঘুমের ওষুধ মেশাতে বলেছিলাম। বুঝতে পারছি যে হতভাগাটা কাজটা করতে ভুলে গেছে। তার কথা শুনে তন্ময় খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝছি না স্যার। সামান্য ব্যাপার। আমি শুধু ছোট খুঁত করে দেব আপনার শরীরে। সামান্য কিছুটা কষ্ট হয়তো হবে আপনার, কিন্তু তার জন্য আমি টাকাও দেব, আরো 1,00,000 টাকা, বললেন খরিশবাবু। তার কথা শুনে তন্ময় চমকে উঠে বলল, তার মানে? কিছুই না, সামান্য একটা ব্যাপার। আপনার একটা কান কেটে নেব আমি, তাও পুরোটা নয়, অর্ধেকটা মাত্র। এতে আপনার তেমন কোনো ক্ষতি হবে না। এ কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তন্ময় খরিশবাবুর দস্তানা পরা হাতের দিকে তাকিয়েই দেওয়ালের একপাশে সরে এলো। খরিশবাবুর দস্তানা পরা ডান হাতে ঝিলিক দিচ্ছে একটা খুর। তন্ময় আতঙ্কিত স্বরে বলে উঠল, কি বলছেন আপনি? বাধা দেবেন না, তাতে বেশি ক্ষতি হতে পারে আপনার। কাজটা করতে দিন আমাকে,
আপনার যা যোগ্যতা তাতে এত টাকা বেতনের চাকরি কেউ আপনাকে দেবে না। তাছাড়া আপনার ওই কানটার জন্য আরো টাকা দেব আমি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কিন্তু পুলিশে যাব। তাতে বিশেষ লাভ হবে না। যে কাগজটায় আপনি সই করেছেন তাতে লেখা আছে আপনি স্বেচ্ছায় হায়নার খাঁচায় কাজ করতে চেয়েছিলেন। হায়নাটাই আক্রমণ করেছিল আপনাকে। আপনি মিথ্যা বলছেন। তাছাড়া এই কাগজে লেখা আছে আপনি 5 লাখ টাকা ধার নিয়েছেন আমার থেকে। সেটা আত্মসাৎ করার জন্যই এই গল্প ফেঁদেছেন। উল্টে বিপদে পড়বেন আপনি। টাকাটা ফেরত দেবেন কিভাবে? কথাগুলো বলে তার দিকে এগোতে শুরু করলেন খরিশবাবু। তন্ময় যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে দুটো দরজার যে কোনো একটার দিকে যেতে হলেই খরিশবাবুর সামনে দিয়ে যেতে হবে। তার হাতের খুরটাকে এড়াতে পারবে না তন্ময়, কিন্তু খুরটা বাগিয়ে এক পা করে তার দিকে এগিয়ে আসছেন খরিশবাবু। চাঁদের আলো এসে পড়েছে তার মুখে, চোখে মুখে জেগে আছে জান্তব জিঘাংসা। খরিশ সামন্তের মুখটা যেন খরিশ গোখরোর মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমন কুৎসিত মুখ কোনোদিন দেখেনি তন্ময়। খুরটা বাগিয়ে ধরে তন্ময়ের একদম কাছে চলে এলেন তিনি। তন্ময় প্রস্তুত হলো তার আঘাতটা কোনো ক্রমে এড়ানোর জন্য। ঠিক সেই মুহূর্তে ভোজবাজির মতো খাটের তলা থেকে বেরিয়ে তাদের দুজনের মাঝখানে আবির্ভূত হলো এক খর্বকায় ব্যক্তি। তার হাতেও ধরা একটা জিনিস চাঁদের আলোতে ঝিলিক দিয়ে উঠল, একটা কুকরি। তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন খরিশবাবু। তারপর মৃদু বিস্ময়ের সঙ্গে বললেন, গুরুং, তুমি এ ঘরে? লোকটাকে ধরো। তার কথা শুনে তন্ময় আরো চমকে উঠল। অস্ত্রধারী দুজন লোককে সে সামলাবে কি করে? গুরুং কিন্তু বলে উঠল, না, আমি ওকে ধরবো না। খরিশবাবু বলে উঠলেন, মানে? অনেক সহ্য করেছি আপনার পাগলামি, কিন্তু আর না। এই লোকটাকে কিছু করতে দেব না আপনাকে। আপনি যখন ওর খাবারে ওষুধ মেশাতে বলেছিলেন তখনই একটা সন্দেহ হয়েছিল আমার। কত টাকা তোমাকে বেতন দি খেয়াল আছে তো? ওতে তোমার পরিবার চলে। কাল চাকরি চলে গেলে কি হবে? সরে যাও বলছি, সরে যাও। না, সরবো না। ঠিক আছে, সরো না। তবে কাল সকালেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা। বলে তার কুকরি ধরা হাতটা নামিয়ে নিল। ঠিক সেই সময় একটা কাজ করলেন খরিশবাবু। তিনি সজোরে লাথি মারলেন গুরুংকে। তার হাত থেকে ছিটকে পড়ল কুকরিটা। জান্তব রাগে তিনি চিৎকার করে বলে উঠলেন, এবার তোকেই শেষ করব। গুরুংয়ের কুকরিটা উঠিয়ে নিয়ে এক হাতে সেটা আর অন্য হাতে খুরটা নিয়ে তার দিকে এগোলেন তিনি। মাটিতে পড়ে আছে অসহায় গুরুং। ঠিক সেই সময় ঘরের ভিতরের বাতিটা হঠাৎ খুট করে জ্বলে উঠল। দরজা দিয়ে ঢুকে পড়েছে সেই তালঢ্যাঙা লোকটা। পরিবেশটা বুঝতে পেরে সে পিছন থেকে জাপটে ধরল খরিশবাবুকে। প্রচণ্ড ঝটাপটি শুরু হলো তাদের দুজনের মধ্যে, কিন্তু কোনো অদ্ভুত কৌশলে সেই ঢ্যাঙা লোকটাকেও মাটিতে ছিটকে ফেললেন খরিশবাবু। তারপর এক হাতে কুকরি আর অন্য হাতে খুরটা বিজয়ীর ভঙ্গিতে উঁচিয়ে ধরলেন। ঠিক এই সময় চিড়িয়াখানার দিক থেকে হায়নাটার হ্যাঁ হ্যাঁ করে হাসি শোনা গেল। হেসে উঠলেন খরিশবাবুও। দুটো জান্তব হাসি মিলেমিশে একাকার হয়ে যেতে লাগলো, যেন ঘরের বাইরে আর ভিতরে দুটো হায়না হাসছে। কিন্তু তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। খরিশ সামন্তের হঠাৎ দৃষ্টি পড়ল ঘরের আয়নাটার উপর। মুহূর্তের মধ্যে তার মুখের ভাব যেন পাল্টে গেল। অস্ত্র ধরা হাত দুটো যেন ঝুলে পড়ল। তিনি আর্তনাদ করে উঠলেন, আমার কি হলো, আমার কি হলো? আর তখনই ব্যাপারটা ধরা পড়ল তন্ময়ের চোখে। খরিশ সামন্তর গালের এক পাশে 4 ইঞ্চি লম্বা একটা ক্ষতর সৃষ্টি হয়েছে। রক্ত ঝরতে শুরু করেছে সেখান থেকে। ঝটাপটির সময় খরিশবাবু নিজের অস্ত্রেই খোঁত করে ফেলেছেন নিজের মুখে। লম্বা গভীর একটা ক্ষত।
ক্রমশ রক্তে লাল হয়ে যাচ্ছে তার কানের এক পাশ। আর এরপরই তিনি চিৎকার করে একটাই কথা বললেন, বন্দুক, বন্দুক, আমার বন্দুক! তারপরই তিনি ছুটে বেরিয়ে পড়লেন ঘর থেকে। বামন আর লম্বা লোকটা সঙ্গে সঙ্গে উঠে পড়ল মাটি থেকে। গুরুং তন্ময়কে বলল, এবার ও আর আমাদের কাউকে ছাড়বে না। চলুন চলুন, এখনই পালাতে হবে আমাদের। ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেটের দিকে ছুটল তারা তিনজন। তারা যখন গেট ছেড়ে বেরোতে যাচ্ছে তখন পিছন থেকে গুলির শব্দ ভেসে এলো। গুলি অবশ্য কারো গায়ে লাগলো না। লোক দুটোর পিছন পেছন ছুটতে লাগলো তন্ময়। বেশ খানিকক্ষণ ছোটার পর একটা রেল স্টেশনে উঠে এলো তারা। ফাঁকা রেল স্টেশন, কোথাও কেউ নেই। একটা বেঞ্চে বসে বেশ খানিকক্ষণ হাঁপিয়ে নিল তারা। তারপর বিকাশ বলে ঢ্যাঙা লোকটা তন্ময়কে বলল, খুব বাঁচা বেঁচে গেলেন আপনি, খুব বেঁচে গেলেন। তন্ময়ের আতঙ্ক তখনও পুরোপুরি কাটেনি। সে বলল, লোকটা এত সুন্দর দেখতে, তাও কি ভয়ঙ্কর। গুরুং বলল, হ্যাঁ, ওই সুন্দর মুখের আড়ালে লুকিয়ে আছে এক কুৎসিত লোক। ও কখনো চায় না ওর চেয়ে সুন্দর কোনো লোক হোক। চিড়িয়াখানায় ওই রকম পশু পাখি আর আমাদের মতো কদাকার লোককে ও বাড়িতে স্থান দিয়েছিল, কারণ কুৎসিতের মধ্যে যাতে ওর সৌন্দর্য আরো ভালোভাবে লোকের চোখের সামনে ধরা পড়ে, যে জন্য ওই সুন্দর প্রাণীদের বাড়িতে এনে ও কুৎসিত করল। ময়ূরটার ডানা ভাঙল, হায়নার কান কেটে আরো কুৎসিত করল, আর শেষে ভাঙল ধনেশের সুন্দর ঠোঁটটা। ভাবতে পারেন? তন্ময় এবার বুঝতে পারল জানলায় খড়িশ সামন্তকে দেখে কেন আতঙ্কে ডেকে উঠেছিল ধনেশ পাখিটা। বিকাশ বলে ঢ্যাঙা লোকটা বলল, ওর কাছে নিজের সৌন্দর্য সবচেয়ে দামি। ওর ঘরে অনেকে আয়না হয়তো দেখেছেন আপনি। সারাদিন ও ঘরে বসে শুধু নিজের সৌন্দর্য দেখে। আপনি এত সুন্দর থেকে আমাদের অনুমান হয়েছিল আপনার বিপদ হতে পারে। পশু পাখিগুলোকে যখন ও খুঁত করলো তখন পেটের দায়ে আমরা দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছি, কিন্তু এবারে আর সহ্য করতে পারলাম না। আপনাকে বাঁচানোর জন্য এই খাঁচার আড়ালে পরামর্শ করছিলাম আমরা। আমি আপনার ঘরে উঁকি দিয়েছিলাম, আর গুরুং ধার দিচ্ছিল তার কুকরিতে। আপনি নিশ্চয়ই আমাদের চেহারার কারণে অন্য কিছু ভেবেছিলেন, তাই না? কথা শেষ করে একটু বিষণ্ণভাবে হাসল লোকটা। গুরুং বলল, আমাদের চেহারা দেখে আসলে কেউ আমাদের ভালো লোক ভাবে না। আপনিও ভাবেননি? তার কণ্ঠেও বিষণ্ণতার ছোঁয়া। তন্ময় একটু চুপ করে থেকে বলল, আমার চেহারা নিয়ে আমার নিজের সত্যি বেশ খানিকটা গর্ব ছিল, কিন্তু আজকে আপনাদের দেখে সেটা একদম ভেঙে গেছে। সত্যি আজকে আমি বুঝতে পারলাম ভেতরের মানুষটাই আসল, বাইরের মানুষটা নয়। যাই হোক, বলছি আপনারা এখন কি করবেন? বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো তারা দুজন। গুরুং হেসে বলল, ও বাড়িতে ফেরার পথ বন্ধ। শুনেছি কাছেই এক গ্রামে একটা সার্কাস পার্টি এসেছে। সেখানে গিয়ে দেখি যদি কোনো কাজ মেলে। আর আমাদের মতো কুৎসিত মানুষদের তো অন্য কেউ কাজ দেবে না, কিন্তু পেট সংসার চালাতে হয় আমাদেরও। একটু পরেই কলকাতার ট্রেন আসবে। ভোর হয়ে এলো, ট্রেনে উঠে পড়বেন।
আসি সাবজি। এই বলে তন্ময়ের কাছ থেকে বিদায় নিয়ে তারা হাঁটতে শুরু করলো প্ল্যাটফর্মের বাইরে। কিছুক্ষণের মধ্যেই আধো অন্ধকারে হারিয়ে গেল তন্ময়ের দেখা সেরা সুন্দর দুজন মানুষ। কলকাতায় ফিরে মানি অর্ডারের টাকাটা হাতে পাবার পর তন্ময় সেটা পাল্টা মানি অর্ডার করেছিল খড়িশ সামন্তের নামে, কিন্তু টাকা প্রাপক না থাকায় ফিরে এলো। কদিন পর কিছুটা কাকতালীয়ভাবেই পুরনো একটা সংবাদপত্রে একটা খবর চোখে পড়ল তার। ছোট্ট খবর। অক্রুরগঞ্জের অদ্ভুত চিড়িয়াখানার মালিক খড়িশ সামন্ত নামের এক ব্যক্তি নিজের বন্দুকের গুলিতে রাতে আত্মহত্যা করেছেন। নিজের সৌন্দর্য সচেতন খড়িশবাবুর মুখে কোনোভাবে কেটে খুঁত হয়ে যাওয়াতেই তিনি অবসাদে আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। খড়িশ সামন্ত দেওয়ার টাকাটা অবশ্য খরচ করেনি তন্ময়। কলকাতায় অনেক সার্কাস আসে, এবার থেকে তন্ময় সার্কাস দেখতে যাবে। সেখানে যদি সে সেই সুন্দর মানুষদের দেখা পায় তবে সে টাকাটা তুলে দেবে তাদের হাতে। এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা গল্প কুৎসিত সুন্দর। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। বর্তমান বাংলা সাহিত্যে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অত্যন্ত জনপ্রিয় নাম। 2016 সালে হিমাদ্রি কিশোর বাবু পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির পক্ষ থেকে কালো ঘুড়ি বইয়ের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে সম্মানিত হন। তার লেখা থেকে বহু অডিও স্টোরি এর আগে অন্যান্য চ্যানেলে শুনেছেন আপনি। নিজেকে পেশাগত লেখক হিসেবেই পরিচয় দেন আদতে ইতিহাসের ছাত্র হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তাঁর জন্ম 1973 সালে উত্তর 24 পরগনায়। গল্প পাঠ করেছেন রাজা ভট্টাচার্য। পেশায় শিক্ষক রাজা ভট্টাচার্য অডিও স্টোরি শিল্পে অত্যন্ত জনপ্রিয় নাম। সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল হিসেবে বহু শ্রোতা রাজা ভট্টাচার্যকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারেন না। রাজা নিজেও একজন সুপ্রতিষ্ঠিত লেখক। এই গল্পে তন্ময়ের চরিত্রে অভিনয় করেছেন দীপ্তজিৎ রায়চৌধুরী, খড়িশ সামন্তর ভূমিকায় অভিযান বসু, তালঢাঙ্গা বিকাশ সৌরভ রায়, বামন গুরুং জয়ন্ত দাস। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন সৌরভ নন্দী, সঞ্জীব রাহা, কল্লোল দে এবং জয় সাহা। শব্দবিন্যাসে সায়র দে, থাম্বনেল ও পোস্টার ডিজাইন প্রীতম দেব, পরিচালনায় দীপ্তজিৎ রায়চৌধুরী, গল্পের সূত্রধর আমি চান্দ্রেই, সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের সহায়তাও করতে পারেন। হাইপ বাটনে ক্লিক করে গল্পটিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।